ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। শোভন অনলাইন ইংলিশ স্কুলের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এবং পরবর্তীতে আপনারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখবেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে পোয়েট্রি অংশটি রয়েছে, অ্যাপ্রিসিয়েশন পোয়েট্রি বা পোয়েম, কবিতার প্রশংসা, এই শিরোনামে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেখানকারই একটি কাজ আমরা করব আজকে। আমাদের শিক্ষার্থীদের জন্য খুব সহজ হয়ে যায়। আমরা মূলত প্রথমে যেটি করব, স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্টের যে এই কবিতাটি রয়েছে এটা আমরা বাংলা সহকারে সুন্দর করে একটু বোঝার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা এখান থেকে মেটাফোর নিয়ে কাজ করব, যেটা 10 মার্কসের জন্য আপনাদের করতে হয়, এই যে আমরা সাজিয়ে রেখেছি এটা। এবং পরবর্তীতে এখান থেকে সামারিটা কিভাবে আমরা লিখতে পারি সেটা সার্বিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। চলুন তার আমরা কন্টিনিউ করি। শিক্ষার্থীরা আপনারা শুনতে পাচ্ছেন সবাই ঠিকঠাক মতো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সুন্দর একটি সহজ কবিতা এবং খুব দার্শনিকমূলক একটি কবিতা। হুস উডস দিস আর আই থিঙ্ক আই নো, বলছে এই বনটা উড, বলছে হুস উডস, এই বন, দ্যাট মিনস ফরেস্ট, এই বন কার? আর আই থিঙ্ক আই নো, আমি মনে করি যে আমি এটা জানি। এই বনের মালিক কে সেটা আমি জানি। তার মানে একটা ছবি আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে কি অলরেডি ইতিমধ্যে। এই ফার্স্ট লাইনে একটা ইমেজ কি আপনাদের মনের মধ্যে আসছে? কিরকম ইমেজ আসতে পারে বলেন তো, একটু শেয়ার করেন। বলছে যে এটা যার বন তাকে আমি হয়তোবা চিনি, আমি ভাবছি বা চিন্তা করছি যে আমি তাকে চিনি বা জানি। তার মানে কবি এখন কোথায়? জি, এখানে কি সৃষ্টিকর্তাকে নির্দেশ করছে? না না না, নির্দেশ করেনি। কবি এখন জাস্ট একটা ফরেস্টে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? একটা ফরেস্ট, ফরেস্টটা কিরকম তার বর্ণনা আমরা পেয়ে যাব। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ থ্রু, হচ্ছে তার বাড়ি এই গ্রামে হবে বা এই গ্রামে তার বাড়ি, ঠিক আছে? সে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে, মনে করেন এরকম একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, এটা একটা ফরেস্ট ধরতে পারেন, ঠিক আছে? ফরেস্ট ধরতে পারেন, দাঁড়িয়ে আছে। সে বলছে এটা একটা পুরো একটা অঞ্চল ধরেন, এটা একটা ভিলেজ ধরেন বড়, তাহলে সে বলছে যে এই গ্রামেই হয়তো তার বাড়ি বা এটাই এই গ্রামটাতে তার বাড়ি, তাকে আমি চিনি এবং জানি। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, উনি আমাকে দেখতে পাচ্ছেন না আমি যে এখানে থেমেছি, বুঝতে পারছেন? কবি যে তার বনের মধ্যে থেমেছেন তিনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন না। এখন শোন, ওয়াজ হিজ উডস ফিল আপ উইথ স্নো, তার বন বরফে ভরে উঠেছে, মানে বরফ দিয়ে, স্নো দিয়ে, তুষারপাত দিয়ে ভরে গেছে। এটা একটা কারণ হতে পারে যে এই জন্য তুষারপাত যখন পড়বে তখন কিন্তু আমরা দূর থেকে অনেক কিছু দেখতে পাই না, কুয়াশার সময় কি আমরা দেখতে পাই? সেটা হয়তো কবি এখানে ভাবছে বা কল্পনা করছে। এতটুকু ক্লিয়ার হয়েছে মোটামুটি? জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে কবিতার অনেক ডিপ মিনিং আছে, বুঝতে পেরেছেন? অনেক ডিপ মিনিং এ আমরা যাব না, কারণ যদি আমরা যাই তাহলে এই এক একটি লাইনকে আরো ঘন্টার পর ঘন্টা অ্যানালাইসিস করে পড়তে হবে। আমার কি দরকার? আমার দরকার মেটাফোর, আমার দরকার সামারি, এইটুকুতে নাকি, তাই না? এই পোয়েট্রির আরো অ্যানালাইসিস আছে, সে অ্যানালাইসিস আরো অনেক ডিপ কাজ, সেটা আমরা যাব না। যেমন আমরা সারা বছরে অনার্সে 10টা থেকে 12টা কবিতা পড়তাম সারা বছর ধরে, এখন আপনাদের কি হচ্ছে, আমরা 20 মিনিট একটা কবিতা পড়ে ফেলবো। তাহলে এখানে যে বিষয়টি বলছে আমরা বুঝতে পেরেছি যে এই বনটি কার তাকে আমি জানি, তার বাসা এই গ্রামেই, আমি যে এখানে থেমেছি ওই লোক কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না। কারণটা এটা হতে পারে যে তুষারপাত পড়ছে চতুর্দিকে, জাস্ট একটা চিত্র ইমাজিন করেন যে আপনি একটা ফরেস্টে আছেন, তারপর হচ্ছে তুষারপাত পড়েছে, তার মানে কি আর লাইট কম হবে, এরকম একটা ছবিও আপনারা কিন্তু আঁকতে পারেন, ঠিক আছে? মনের মধ্যে, বা যারা ড্রয়িং ভালো পারেন একটা ছবিও আঁকতে পারেন, ছবির থিমও পেয়ে যাবেন। কবিতা যত পড়বেন তত ছবি আঁকার থিম পেয়ে যাবেন আপনি। এরপরে চলো আমরা পরবর্তী 4টি লাইন যেটা স্তবকটি রয়েছে সেটা একটু ট্রাই টু ইভালুয়েট। ওকে, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার, আমার যে ছোট্ট ঘোড়াটি আছে সে চিন্তা করছে, ঠিক আছে? সে মনে করছে এটা অদ্ভুত একটা বিষয়। টু স্টপ উইথাউট আ ফার্ম হাউস নিয়ার, এখানে কোনো খামার বাড়ি না থাকা সত্ত্বেও কেন আমার মালিক বা আমার প্রভু এখানে থেমেছে? এটা কে ভাবছে? এই কথাটা কে ভাবছে? হ্যাঁ, এই কথাটা কবি ভাবছে যে আমার ঘোড়াটা হয়তো ভাবছে যে আমি যে এখানে একটা অদ্ভুত প্রকৃতিতে থেমেছি বা উদ্ভট একটা কাজের মতো থেমেছি, এটা হয়তো ও ভাবছে যে কোনো ফার্ম হাউস এখানে নেই, খামার বাড়ি নেই বা থামার জায়গা নেই, তাহলে এটা একটা অযথাই থেমেছে, এরকম হয়তো চিন্তা করছে। কবি চিন্তা করছে তার ঘোড়াটার চিন্তাটা। এতটুকু ক্লিয়ার হয়েছে? কথা বলে না? জি স্যার। এরপরে আসেন, বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক,
আচ্ছা, উডস দ্যাট মিনস বন। ফ্রোজেন লেক মানে যেখানে একেবারে বরফ জমে গেছে লেকের মধ্যে, বা প্রচুর ঠান্ডা হলে যখন বরফে কুয়াশা জমে যায়, যেমন তুষারপাতের কথা বলেছে, তার মানে কি বরফ, ওয়ান কাইন্ডস অফ। ঠিক আছে, তাহলে বলছে যে বন এবং জমে যাওয়া হ্রদের মাঝখানে, জাস্ট ইমাজিন করেন বন এবং হ্রদ। তাহলে এই যে ফরেস্টটা আমরা এখানে দেখাইলাম, এই যে চিত্রটি, এটা একটা ফরেস্টের এরিয়া দেখাইলাম, তার মানে এইখানে আপনি একটা লেক ধরতে পারেন। ঠিক আছে, এই জায়গায় হয়তো কবি দাঁড়িয়ে আছে, ফরেস্টের শেষ প্রান্তেও হতে পারে, অথবা ফরেস্টের মধ্যেও লেক হতে পারে, উনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন। বুঝা গেছে? জাস্ট আমি একটা চিত্র আপনাকে দাঁড় করানোর চেষ্টা করছি। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, খুব ভারী কথা, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা আজকে, সবচেয়ে অন্ধকার। তাহলে আমরা কিছুক্ষণ আগে ভাবলাম যে তুষারপাতের জন্য হয়তোবা তার মালিক তাকে, এই বনের যে মালিক সে তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু এখন মিনিংটা আমার আরেকটু অন্যদিকে চলে গেল, যে আজকে তো এই এই বছরের সবচেয়ে ঘন কালো অন্ধকার, তাহলে তো দেখতে পাবে না, এটা স্বাভাবিক, তাই নয় কি? আচ্ছা, প্রত্যেকটি লাইনের অর্থটা শুধু বুঝেন, কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, তাহলে আমাদের মেটাফোর গুলো বোঝাতে খুব সহজ হবে। এরপরে আসেন, হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক, সে তার হার্নেস বেলটা নাড়াচ্ছে। দ্যাট মিনস, আমি আপনাকে একটু সহজ করে দেই, ঘোড়ার গলায় বা আগে কখনো দেখেছেন গরু মহিষের গলায় কিন্তু একটা বেল বা ঘন্টা দেওয়া হতো, এটা কি কেউ দেখেছেন কখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আর কেউ? বাকিটা সবাই একটু রেসপন্স করেন, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে ঘোড়ার গলায় যে হচ্ছে বেলটা দেওয়া আছে বা ঘন্টাটা দেওয়া আছে, ঘুঙ্গুরাও বলে আমাদের আঞ্চলিক ভাবে, এক এক অঞ্চলে এক এক রকম নাম আছে। অরণ্যদের অঞ্চলে কি বলে ওটাকে? বাস্তবে দেখেননি কখনো? না স্যার, না স্যার। আচ্ছা, ঠিক আছে। আনাস দেখেছে, ও তো ঢাকায় থাকে। ওই যে ঘোড়ার গাড়িতে মাঝে মধ্যে বিয়ে শাদী হয় না, ঘোড়ার গলায় ঝুলিয়ে দেয়, ঘন্টার মতো শব্দ হয় টুং টুং করে, দেখেছেন কখনো আনাস? না স্যার, না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন ইমাজিন করে নেন একটু যে একটা ঘন্টা বাঁধানো আছে, যেটা শব্দ হয়, খুবই ভালো একটা ছান্দিক শব্দ হয় আর কি। আচ্ছা, তাহলে হি গিভস হিজ হার্নেস বেলস সে তার, এখানে হিটা বলতে তাকে ওই হর্সকে বোঝানো হচ্ছে। তো আস ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, ঘোড়াটা যখন ঘন্টাটা তার বাজাইলো, মানে ঘাটটা নাড়লো, ঘন্টাটা বেজে উঠলো, কবি ভাবছে যে ওই ঘোড়াটা আমাকে মনে করে দিচ্ছে আপনি কি কোনো ভুল করছেন, এখানে তো থামার কথা নয়, এখানে তো ফার্ম হাউস নেই। ক্লিয়ার? জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ। দি অনলি আদার সাউন্ডস দ্য শিপ। শিপ মানে কি বলেন তো? কেউ বলতে পারবেন? না স্যার, না স্যার। আচ্ছা, যেমন কোনো কিছু আপনি মুছছেন, ফ্লোর মুছছেন, বা শিরশির করে যে বাতাস প্রবাহিত হয়, ওখানে কিন্তু একটা শব্দ আছে। তুষারপাত যখন পড়ছে, সেটারও একটা শব্দ আছে। স্যার, ঝাড়ু দেওয়া হয় না? হ্যাঁ, ঝাড়ু দেওয়া তো সরাসরি মিনিং, কিন্তু কবিতার জন্য আমরা একটু ভিতরে যাচ্ছি। শিপ মানে সরাসরি মোছা, কোনো কিছু ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, আমরা ব্যবহার করি শিপ শব্দটি। ঠিক আছে, কিন্তু এখানে যখন মনে করেন আমি একটা ফ্লোর মুছছি, তখন কিন্তু একটা সাউন্ড উৎপাদন হয়। আপনারা যারা সায়েন্সে পড়বেন আগামী বছর জানবেন যে পৃথিবীতে যা কিছু হচ্ছে এখানে একটা সাউন্ড উৎপাদন হচ্ছে। ঠিক আছে, সাউন্ড প্রডিউসার, সাউন্ড ছাড়া কোনো কিছু হয় না। আপনি টেবিলে হাতটা নাড়েন, বইতে হাতটা নাড়েন, দেখবেন আপনি শুনতে পাচ্ছেন না কোনো সাউন্ড, কিন্তু কোনো না কোনো পর্যায়ের একটা ন্যানোমিটার বা যে কোনো একটা ডেসিবেলের সাউন্ড ওখানে হচ্ছে। সংঘর্ষ, বুঝতে পারছেন? এটা পড়বেন আগামী বছরে যখন সায়েন্স পড়বেন, আপনারা এগুলো পাবেন। দ্য অনলি আদার সাউন্ডস দ্য শিপ, তার মানে এখানে একটাই শুধু সাউন্ড আছে, শিরশির করে বাতাসের যে তুষারপাতের যে সাউন্ড, সেটা। পরের লাইনটা পড়লে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অন ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, বলতে একটা সহজ বাতাস, মৃদু বাতাস, এন্ড তুলতুলে তুষারপাত, বুঝতে পারছেন? এটার সাউন্ড মানে শীত। এখন আমরা কি কখনো কল্পনা করে দেখেছি আমাদের দেশে যখন শীত পড়ে, শীতের কি কোনো সাউন্ড হয়? কখনো কি ভেবেছি, আমরা কল্পনা করেছি? আমরা কখনো ভাবিনি যে শীত যে পড়ে তার কি কোনো শব্দ হয় কিনা। যাই হোক, এখানে কবি যেটা বলেছেন যে একমাত্র ওই ঘন্টা ধ্বনিটা পেল, হর্সের ওই ঘন্টা ধ্বনিটা পেল, যে ওটা দিয়ে বুঝাইলো, কবি বুঝলো যে এই ঘোড়াটা আমার ভাবছে যে আমি মনে হয় এখানে ভুল জায়গায় থেমেছি, বা আমি কোনো ভুল করছি। এবং তারপরে দি অনলি আদার সাউন্ডস দ্য শিপ, শুধু একটা হালকা মাত্র একটা শব্দ হলো, সেটা হচ্ছে সহজ বাতাস, বাতাসের একটা শব্দ এবং তুষারপাতের একটা শব্দ। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার, জি স্যার। ওকে, ফাইন। আমাদের লাস্ট স্টেঞ্জা হচ্ছে আরো সহজ। দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, বলছে এই বন। উট মানে আমরা কি জানি? কাঠ, তাই না? উট মানে আমরা কি সরাসরি ছোটবেলা থেকে কি জেনে আসছেন? কাঠ জেনে আসছেন না? ফরেস্ট মানে জেনেছেন বন, তাহলে উডস মানেও বন,
হয় বা তার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কবি কেন এটা ব্যবহার করেছেন এগুলোর অ্যানালিসিস আছে, এগুলো যখন পোয়েট্রি অ্যাপ্রিসিয়েশন যখন যাব আমরা অ্যানালিসিস পড়বো, তখন এগুলো আছে, বাট আমরা ওদিকে যাচ্ছি না কারণ আমাদের ওইটার প্রয়োজন নেই। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বলছে বনগুলো লাভলি চমৎকার, বা ফরেস্টটা খুব চমৎকার, অন্ধকার এবং গভীর। দেখেন কবি কি বলছে, বনগুলো অন্ধকার, গভীর এবং চমৎকার। তাহলে অন্ধকার জিনিস কখনো চমৎকার হয়? অন্ধকারে কি দেখা যায়? দেখা যায় না। কিন্তু কবি কিন্তু দেখতে পাচ্ছেন এটা যে কবির চিন্তা, কল্পনা, একটু আধ্যাত্মিকতা আছে, যেটা শুরুতেই বলার চেষ্টা করেছিল, অরণ্য বলার চেষ্টা করেছিল যে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে কিনা। আসলে ওই ওই জায়গাতে সৃষ্টিকর্তার সাথে সেরকম কোনো কানেকশনটা নেই। আমরা এটা একটু অপেক্ষা করেন, আমরা পেয়ে যাব। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ বলছে, কিন্তু আমি একটা প্রতিজ্ঞা করলাম, বা আমি একটা প্রতিশ্রুতি রক্ষা করার আছে, বা আমাকে একটা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। and miles to go before I sleep and miles to go before I sleep। খুবই সিম্পল, বাক্যটি খেয়াল করেন। বলছে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে। পরবর্তী লাইনটা আবার বলছে ঘুমানোর আগে অনেক দূর যেতে হবে। এখন বিষয়টি হচ্ছে, খেয়াল করেন, তাহলে এই কবি এখানে দুটো লাইন রিপিট করার, একই লাইন রিপিট করার প্রয়োজন ছিল কি? আপনারা বলেন তো। জি 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 বলেন। আপনি আরেকটু ওই যে গতদিনের মতো অডিওটা ক্লিয়ার করেন। কবি হচ্ছে মৃত্যুটাকে বেশি ক্লিয়ার করতে চেয়েছে বলে দুইবার ইউজ করছেন। এটাকে প্রথম লাইনে করেছেন নাকি তৃতীয় লাইনে করেছেন? মানে স্যার পরিবেশ মানে সৌন্দর্য পরিস্থিতি উপভোগ করা সত্ত্বেও কবিকে তার প্রমিস করতে হবে সেই তার মৃত্যুর আগে এর জন্য। ওকে গুড, ঠিক আছে, আপনি ভালো বলেছেন। আমি শুধু একটু মিল করে দিই আপনার সাথে, আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঘুমানোর আগে, দ্যাট মিনস এই যে এখন প্রথম লাইনটিকে আমরা এইভাবে ধরবো যে ফরেস্টের যেখানে আছে এখান থেকে আমাকে বাসা যেতে হবে, যাওয়ার আগে আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। এবং যখনই একটা লাইনকে ভাইব্রেশন করা হয়, এটা হচ্ছে পোয়েট্রির ল্যাঙ্গুয়েজ আর কি, যে যখন একটা কবিতার লাইনকে ভাইব্রেশন করা হয় তখন তার মিনিংটা একটু পরিবর্তন হয়ে যায় বা ডিপ হয়ে যায়। পরবর্তী লাইনে বলছে এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে এই পৃথিবীর জন্য আমার অনেক কাজ রয়েছে। এবারে মিলাতে পেরেছেন অরণ্য একটু আপনার সাথে? এখন মৃত্যু যেহেতু এখানে আসছে, তার মানে কি এটাতে সৃষ্টিকর্তা রয়েছে। পৃথিবী তো কেউ না সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাই না? মন্দির আছে। তাহলে এখন আমরা কানেকশন পাচ্ছি, কিছুটা খুঁজে পাচ্ছি। তাহলে শেষ দুই লাইনের মিনিংটা আমরা এভাবে করব যে এখান থেকে বাসায় পৌঁছাতে, ওই কবির বাসায় পৌঁছাতে তার অনেক পথ পাড়ি দিতে হবে। এবং পরের লাইনটিতে আমরা মৃত্যু বা পরপরকে ধরতে পারি যে এই পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে যাওয়ার আগে এই পৃথিবীর মানুষের জন্য অনেক কাজ রয়েছে আমার। এইভাবে আমরা মিন করতে পারি। কবিতা মাল্টি সেন্সে তৈরি করা হয়, তখনই ওটা কবিতা হয় যখন একজন মানুষ এই কবিতাটাকে বিভিন্নভাবে অ্যানালাইসিস করবে, কিন্তু সবশেষে সবাই একটা মতে মোটামুটি পৌঁছে যাবে। বুঝতে পারছেন? কবিতাটা ক্লিয়ার হয়েছে আমাদের? হ্যাঁ হ্যাঁ জি, এটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার কিন্তু এখানে তো সেকেন্ড লাইন বলেছে যে হিজ হাউস ইন দ্য ভিলেজ, মানে তার সৃষ্টিকর্তার কোনো তো ঠিকানা নেই, তাই? আচ্ছা, হিজ হাউস ইন দ্য ভিলেজ থ্রো, এখানে হিজ দিয়ে আপনি কার কথা বোঝাতে যাচ্ছেন? স্যার এখানে তো মেনলি সৃষ্টিকর্তাকে ইঙ্গিত করে, তো এখানে আসলে কার ইঙ্গিত করে? আচ্ছা, এখানে সরাসরি জাস্ট ওই ফরেস্টের মালিককে বোঝানো হচ্ছে। এখন ওই ফরেস্টের মালিক আমি, ঠিক আছে? আমার মালিক কে? সৃষ্টিকর্তা। এইভাবে ইনডিরেক্টলি নেন, ধরে নেন এই পৃথিবীর সমস্ত জাহানের মালিক কে? সৃষ্টির মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। ওকে, এইভাবে ধরেন, ঠিক আছে? আমি এখানে কিন্তু বলেছিলাম আপনাদের যে অনেক গভীরে আমি যাচ্ছি না, কারণ অনেক গভীরে গেলে কবিতাটা আরো অনেক রস বের হয়ে আসবে, অনেক মজাও লাগবে আপনাদের। বাট আমাদের কাছে অত সময়টা কিন্তু নেই। বুঝতে পারছেন? এবার ক্লিয়ার হয়েছে? কনফিউশন ক্লিয়ার? অরণ্য, কনফিউশন ক্লিয়ার? আচ্ছা, বাকিরা এখনো কথা বলেন না। আচ্ছা, এখন তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের এইটার মেটাফোর নিয়ে আলোচনা করব। এখন আসেন আমরা মেটাফোর এটা যেটা করব, ঠিক আছে, গ্রিডে লিখবো, এই জন্য আমি লিখে রাখছি গ্রিডটা, ঠিক আছে, সমস্যা নেই। এই পাশে আমাদের লাইনগুলো থাকবে। এখন যে বিষয়টি হবে, আপনাদের 5টি করে দেখাতে হবে। আমি এখানে আপনাদের 5টি দেখিয়েছি, বেশি না। বুঝতে পারছেন? এখন জাস্ট লাইনটা এভাবে তুলবেন, তাহলে কোন কোন লাইনটি আমরা নিব এবং সেটা কিভাবে কাজ করছে, কোন জিনিসটির সাথে তুলনা করছে এবং কিসের সাথে তুলনা করছে, সেই বিষয়টি এবং রিজনটাও আমরা শিখে নিব।
প্রথমে যে লাইনটা নিয়েছি, টু ওয়াজ হিজ উডস ফিল আপ উইথ স্নো, ঠিক আছে, এই যে বনটা ফিল আপ উইথ স্নো, এটা দেখতে একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে, তুষারপাতে, ঠিক আছে। এটা মূলত কম্পেয়ারিং পার্সোনাল থিংস, উডস অ্যান্ড লাইফ, মূলত এটা হচ্ছে বন এবং জীবনের সাথে তুলনা করেছে। যেমন ধরেন, আপনি যদি অরণ্য যেভাবে আলোচনা করছিলেন বা চাচ্ছিলেন যে সৃষ্টিকর্তার সাথে আমাদের যে মিল, এই ক্ষেত্রে তাহলে এখানে আমি কিন্তু উডস গুলোকে ধরতে পারি বা হচ্ছে তুষারপাত গুলোকে ধরতে পারি আমাদের জীবনের ময়লা আবর্জনা, ঠিক আছে, ধরতে পারি কিনা, পাপ ধরতে পারি। এগুলো বিভিন্ন ভাবে চিন্তা করা যায়, আমরা অত গভীরে যাব না, বারবারই বলছি কারণটা আছে। কারণ হচ্ছে আপনাদের এইজটা হচ্ছে অনেক কম। এগুলো মূলত, এই কবিতাটা মূলত পড়া হয় অনার্সের ফার্স্ট ইয়ারে, তখন আরো ডিপলি স্যারেরা আলোচনা করেন, বাট আমরা করছি না। আচ্ছা, কম্পেয়ার টু ফিল আপ উইথ স্নো, ঠিক আছে, এখানে যেটা বরফ দিয়ে ভরে গেছে, তাহলে এখানে কেন উনি মেটাফরটা ব্যবহার করেছেন? দ্য ফিলিং ওর symbolizes the slow steady accumulation of life's experience or a peaceful contemplative pause। আচ্ছা, পজ মানে কোনো কিছুর বিরতি বুঝায়। বলছে যে এই যে বন বা ফরেস্ট গুলো ভর্তি হয়ে গেছে তুষারপাতে, এটা জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার অভিজ্ঞতা গ্রহণ করতে করতে আমাদের কি হয়ে যায়, জীবনে একসময় আমরা কি সমৃদ্ধ হয়ে যাই না, জ্ঞানে পরিপূর্ণ হয়ে যায় কিনা, যা একটি শান্ত চিন্তাশীল বিরতির প্রতীক হিসাবে প্রকাশ করছে এখানে। এখন দেখেন, আমরা যখন কবিতার লাইন পড়লাম আর এখন যখন পড়ছি, তখন জিনিসগুলো একটু আলাদা হয়ে যাচ্ছে না? সবাই কথা বলবেন একটু। হ্যাঁ, এখন আসেন, এই জায়গাটাতে আমি লিখেছি এরকম করে। আপনি যেহেতু অরণ্যর বইতে আছে, আপনার বইতে দেখবেন একটু আলাদা করে লেখা আছে কিন্তু কাছাকাছি, আপনি সেটাই ব্যবহার করবেন। কারণ হচ্ছে কবিতা হচ্ছে একটা আর্ট বা শিল্পকে এক একজন একভাবে ব্যাখ্যা করতে পারে, বুঝতে পারছেন? আপনি আপনার মতো করে, আমি আমার মতো করে ব্যবহার করতে পারি। কখনোই 10 জনের কথা কবিতায় 10 জন কবি যদি নিজেও লিখেন এই কবিতাটার ব্যাখ্যাটা, দেখবেন যে আরেকজনের কাছে গিয়ে সেটা আলাদা হয়ে গেছে। এই জন্য হচ্ছে কবিতাকে বলা হচ্ছে আর্ট বা শিল্প। এই শিল্পটা কখনোই একই রকম সবারই কাছে সমানভাবে ফুটে ওঠে না। এরপরে আসেন দ্বিতীয় যে লাইনটি নিয়েছি, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। এখানে ওই যে বলছিলাম যে আমরা যে লাইনটি পেয়েছিলাম যে আমার ছোট্ট ঘোড়াটি ভাবছে যে আমি কোনো অদ্ভুত জিনিস চিন্তা করছি কিনা। হর্স অ্যান্ড পয়েটস অ্যাকশন, এখানে মূলত যে বিষয়টিকে আমরা তুলনামূলক বস্তু হিসেবে ধরতে পারি সেটি হচ্ছে ঘোড়া এবং কবির কর্ম। ঘোড়া এবং কবির মধ্যে যে ক্রিয়াকলাপ চলছে, কার্যকলাপ চলছে, এটাই। আচ্ছা, কনফিউশন অ্যাট স্টপিং ইন সলিটিউড, একাকিত্বে থামার অস্বাভাবিকতা। আমরা কখনো রাস্তা দিয়ে চলতে চলতে, তাও আবার গভীর সন্ধ্যায়, ঠিক আছে, ঘন বনে একাই কখনো দাঁড়িয়ে থাকবো, আমরা কখনো থাকবো। তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ ডিলেমা, কনফিউশন, ঠিক আছে, একাকিত্বে থাকার যে অস্বাভাবিকতা একটা। সবাই তো একাকি থাকতে পারে না, সবাই দরজা বন্ধ করে একই জায়গায় থাকতে পারে না। এরপরে আসলে রিজনটা কেন এখানে ব্যবহার করেছে, দ্য হর্স রিপ্রেজেন্ট প্র্যাকটিক্যাল রিজনিং কোশ্চেনিং দ্য পয়েন্টস পজ মানে বিরতি, আগে বলেছি, উইথাউট পারপাস, উদ্দেশ্য ব্যতীত পজ বিরতি দেওয়া, কনস্ট্রাক্টিং ডিউটি অ্যান্ড রিফ্লেকশন। বলছে ঘোড়াটি বাস্তবতার একটা প্রতিনিধিত্ব করছে, ঘোড়াটি ভিজিবলি আছে, এই জন্য বাস্তব। এরপরে বলছে উদ্দেশ্যহীন ভাবে থামার জন্য কবির সন্দেহকে তুলে ধরে। এরপরে কনস্ট্রাক্টিং ডিউটি অ্যান্ড রিফ্লেকশন, কর্তব্য এবং চিন্তার মধ্যে কন্ট্রাস্ট তৈরি করে, দ্যাট মিনস তুলনা তৈরি করে, যে আমি কি চিন্তা করছি বা আমার কাজ, আমার চিন্তা, এদের মধ্যে কি সমন্বয় আছে কিনা। এখন এইটুকু আলোচনা করার পরে আপনারা আমাকে বলেন, এই ধরনের কবিতা যদি কখনো আননোন আসে, অজানা একটা কবিতা আসে, আমি প্রিপারেশন নেইনি, ইজ ইট পসিবল টু রাইট অ্যান্সার প্রপারলি? না স্যার, হ্যাঁ, এই জন্য আমরাও যখন অনার্সে পড়েছি তখন আমাদেরও কবিতা সিলেক্ট করে দেওয়া থাকতো যে এই 10টা, এই 12টা, আবার ইউনিভার্সিটিতে আরো কম দেওয়া থাকে, 4টা, 5টা, 6টা, 7টা, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আমরা এরপরে যে লাইনটা নিয়েছি, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, তার মানে এই বছরের সর্বোচ্চ অন্ধকার একটি সন্ধ্যা। এখানে তুলনা করার যে বস্তু বা ব্যক্তিটি, সেটি হচ্ছে ইভিনিং অ্যান্ড লাইফস জার্নি, সন্ধ্যা এবং জীবনের যাত্রা। এটা দিয়ে কিসের সাথে তুলনা করা হয়েছে, সেটা হচ্ছে লংগেস্ট ডার্কেস্ট ইভিনিং, হচ্ছে দীর্ঘতম এবং অন্ধকার সন্ধ্যা, এই জিনিসটিকে রূপক হিসাবে ধরা হয়েছে। দিস লাইন সাজেস্টস আ মুভমেন্ট অফ
ইমপারফেকশন অর চ্যালেঞ্জেস, আপনার চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ এই শব্দটি লিখবেন, ঠিক আছে। এমফাসাইজ দ্য ডেপথ অফ দ্য পোয়েটস থটস এন্ড পারপাস, বলছি যে এই লাইনটি একটি অন্তর্দৃষ্টির মুহূর্ত বা মুভমেন্ট ধরা হয়েছে বা চ্যালেঞ্জ বোঝায়, ঠিক আছে। কবির চিন্তাধারার গভীরতা এবং উদ্দেশ্যের উপরে জোর দেওয়া হয়েছে। এই রূপকটার কবির চিন্তাধারার উপরে গভীর দৃষ্টি আরোপ বা জোর প্রদান করার জন্যই মূলত এই লাইনটি ব্যবহার করা হয়েছে। দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, আমরা পরবর্তী লাইনে যেটা পাচ্ছি যে এই বনটি ছিল চমৎকার, ঘন অন্ধকার এবং গভীর বন ছিল। উডস অ্যান্ড অ্যালুডিং স্কেপ, এখানে যেটা বলা হচ্ছে বন এবং আকর্ষণীয় পালানোর স্থান, দ্যাট মিনস স্কেপ মানে পলায়ন করা। আপনি যদি কোনো জায়গায় লুকাতে চান, আমরা সবসময় কি একটা নির্জন জায়গা খুঁজি না, বা হচ্ছে একটা কখনো পালিয়েছেন, পালাতে চেয়েছিলেন কখনো কারো মনে, তা আমরা লাইট অফ করে দিই। ছোট বেবিরা দেখবেন যে হচ্ছে কি করে, পিকাপু খেলে। পিকাপু বুঝেন? কার্টুন কেউ দেখেন? কার্টুন কেউ দেখেন না? আচ্ছা, ছোট বাচ্চারা হাইড এন্ড সিক খেলে, লুকোচুরি খেলে মা বাবার সাথে, ভাই বোনের সাথে, ঠিক আছে, বেবিরা। তা এইটাকেই বলছে যে যখনই সে পালাতে যায় দেখবেন যে হট করে বেলকনির যে দরজা লাগাই দিল, অথবা একটা অন্ধকার জায়গা আছে ওখানে যে লুকাবে, ঠিক আছে, হাইড এন্ড সিক। এটাই বলছে যে এখানে বন এবং আকর্ষণীয় পালানোর স্থান হিসেবে এটাকে দেখানো হয়েছে। আর রূপকটা হচ্ছে বিউটিফুল মিস্টেরিয়াস প্লেস, সুন্দর রহস্যময় একটি স্থান। দ্য উডস embody a tempting escape from responsibilities, representing peace or even a longing for rest, বলছে এই যে আপনি আপনার দায়িত্ব থেকে পালিয়ে যেতে চান, পালিয়ে যাওয়ার জন্য বন এটা হচ্ছে একটা ভালো স্থান হিসাবে চিত্রিত করা হয়েছে এখানে। অনেকে আমরা বলি না যে মনের দুঃখে বনে আছি বা বনে চলে যাব, সন্ন্যাসী হয়ে যাব, ঠিক আছে। তা আপনাকে কোথায় যেতে হবে? নির্জন জায়গায় যেতে হবে। এই নির্জন জায়গাটার জন্য আপনাকে ফরেস্ট সবচেয়ে বেটার বা হিল সবচেয়ে বেটার। তো এই সেন্সটা এখানে প্রকাশ করা হচ্ছে যে আপনি যদি দায়িত্ব থেকে পালিয়ে যেতে চান তাহলে একটি লোভনীয় স্থান হিসেবে প্রমাণিত হবে। টেম্পটিং ফ্রম রেসপন্সিবিলিটিস, দায়িত্ব থেকে যদি আপনি পালিয়ে যেতে চান তাহলে লোভনীয় স্থান বা সবচেয়ে ভালো জায়গা হবে কোথায়? সেটা হচ্ছে ফরেস্ট। শক্তি বা বিশ্রামের জন্য প্রকাশ করা হয়েছে দীর্ঘ সময়, ঠিক আছে, দীর্ঘ সময় আপনি ওখানে আরামায়েশে থাকতে পারবেন। মানুষ যখন লুকিয়ে যায়, পালিয়ে যায়, তখন এরকম জায়গাগুলো তো সচরাচর যায়। এখানে হয়তো কবি পালিয়ে যাওয়ার একটা সেন্স ব্যবহার করেছে, এই জন্য আমরা এটাকে মেটাফোর হিসেবে ধরছি। এন্ড মাইলস টু গো বিফোর আই স্লেভ, জার্নি অ্যান্ড লাইফস অব্লিগেশন, যাত্রা এবং জীবনের দায়িত্ব সম্পর্কে এখানে যে জিনিসটি বুঝিয়েছে, ওই যে বলছে যে এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমার অনেক কাজ করার আছে, বুঝতে পারছেন? জার্নি বিফোর রেস্ট অর ডেথ শব্দটা আসছে এখানে। রেস্ট এখানে ইটার্নাল রেস্ট আমরা বলতে পারি। ইটার্নাল রেস্ট মানে আমি এই যে এখন ক্লাস করাবো তারপরে 10 মিনিট রেস্ট নিয়ে আরেকটা শুরু করবো, এটা একটা রেস্ট। ইটার্নাল রেস্ট, দ্যাট মিনস ডেথ। পার্মানেন্ট রেস্ট, স্থায়ী বিশ্রাম, সেটা হচ্ছে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। This metaphor captures the poet's sense of responsibility, hinting at both literal distance and life's remaining duties. এই যে রূপকটা, এটা কবির দায়িত্ববোধকে তুলে ধরে উভয় দূরত্ব এবং জীবনের বাকি কর্তব্য বোঝাতে সাহায্য করেছে। যে তার যে দায়িত্ব রয়েছে এবং তার এই পৃথিবীর জন্য বা ওর যে কাজগুলো রয়েছে, তার যে দায়িত্বগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে বোঝাতে সাহায্য করেছে যে and miles to go before I sleep. ওকে, আমরা মেটাফোর শেষ করলাম। একটু কঠিন মনে হচ্ছে তাই না? চিন্তাতে কি নেওয়া যাচ্ছে জিনিসগুলো? কিছুটা সহজ হচ্ছে? অল্প অল্প। আপনাদের যার বইয়ে যেটা আছে, যাকে যেটা দিয়েছে সেটা এভাবে প্রতিদিনই আলোচনা করে দিব, তাছাড়া কঠিন মনে হবে আপনাদের, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? যদি না থাকে, সুন্দর একটি বিষয় ছিল আমাদের আলোচনার। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য।